সুপ্রিয় শিক্ষার্থী, আপন কম্পিউটার সবাইকে স্বাগতম। অটোক্যাড 2D 3D বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আমরা তিনটি মডিউলে ভাগ করেছি। প্রথম মডিউল হচ্ছে বেসিক কমন লার্নিং, দ্বিতীয় মডিউল হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডিজাইনিং, তৃতীয় মডিউল হচ্ছে অ্যাডভান্স কমন লার্নিং। এই কোর্সে আমরা অটোক্যাডের সব ধরনের টুলস ব্যবহার শিখব এবং এই কোর্সটি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্ট স্টুডেন্টদের জন্য করা হয়েছে। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য আমাদের স্পেশাল দুইটি ক্লাস রয়েছে, যেখানে আমরা এইচভিএসি, এসডিবি এবং এমডিবি বক্স দেখাবো। এছাড়া সিভিল এবং আর্কিটেকচার স্টুডেন্ট এই কোর্স থেকে শিখতে পারবেন কীভাবে রাজুক প্ল্যান পাস করতে হয় এবং রাজুক প্ল্যান ছাড়াও চিটাং ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা খুলনা ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা রাজুক ডেভেলপমেন্ট অথরিটির জন্য সিডিএ, কেডিএ, আরডিএ এর জন্য কীভাবে প্ল্যানগুলো রেডি করতে হয়, এই কোর্সগুলোতে আমরা এটা শিখব। তারই ধারাবাহিকতা আজকে আমাদের এটি প্রথম ক্লাস। আপনারা তো অলরেডি বলা হলো, আমরা তো কোর্সটা তিনটিভাবে ভাগ করেছি। তো বেসিক কমন লার্নিংয়ে আমরা এই জিনিসগুলো শিখব, ড্রয়িং লাইনগুলো, যে বেসিক যে কমান্ডগুলো যেগুলো করতে প্রজেক্টের কাজ করতে আমার যে কমান্ডগুলো শেখা দরকার সেগুলো আমরা শিখব। তো এগুলো আমাদের 10টার মতো ক্লাস হতে লাগতে পারে হয়তো। তারপর এটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে প্রজেক্ট ড্রয়িংয়ে যাব। প্রজেক্ট ড্রয়িংয়ে আমাদের প্রায় 7 থেকে 8টা ক্লাস হবে, যেখানে আমরা একটা প্রজেক্টের, এই যে আমাদের একটা ডাক বাংলো প্রজেক্ট, এই প্রজেক্টের এলিভেশন থেকে শুরু করে একটা সাইট প্ল্যান স্ক্র্যাচ থেকে শুরু করে কিভাবে ড্রয়িং করতে হয় এবং এটা ফিনিশিংটা কীভাবে দিতে হয় সেগুলো সবগুলো জিনিস এই কোর্সটাতে দেখানো হবে। তো তারপরে আমরা এই প্রজেক্টটা শেষ হলে পরবর্তী আমাদের কাজ হচ্ছে এখানে যে অ্যাডভান্স যে কমান্ডগুলো যেগুলো আমাদের ভবিষ্যতে দরকার হতে পারে বড় বড় প্রজেক্টে কাজ করতে গেলে, সেই কমান্ডগুলো এখান থেকে আমরা শেখার চেষ্টা করব। এছাড়াও এই কোর্সটি করলে আপনি হচ্ছে যে অটোডেস্কের যে সার্টিফাইড যে এক্সামটা যেটা হয় সেটারও আপনার জন্য সুবিধা হবে। এই কোর্সের যেসব বেসিক যে টপিকগুলো দরকার অটোডেস্ক সার্টিফাইড, সেই পোর্শনগুলোতে আমি উল্লেখ করে দেবো যে এগুলো সার্টিফাইড কোর্সের জন্য আপনাদের দরকারি। এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। তো অ্যাডভান্স কমন লার্নিংয়ে অনেক কিছু আছে যেগুলো শিখলে আমাদের বড় বড় প্রজেক্টে কাজ করতে শিখতে হবে। তো আমি যদি আজকে প্রথম ক্লাসটা শুরু করতে যাই, আমাদের প্রথম ক্লাসের টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অটোক্যাড ইন্টারফেসের সাথে একটু পরিচয় হওয়া, নেভিগেশন টুলসগুলো জানা, আন্ডারস্ট্যান্ডিং কোঅর্ডিনেট সিস্টেম। এই জিনিসটা আমাদের অটোডেস্ক সার্টিফাইড কোর্সের জন্য দরকারি। এই জিনিসটা আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এছাড়াও আমরা ইউনিটস, স্ট্যাটাস বার সেটিংগুলো শিখবো, ড্রয়িংয়ের টেমপ্লেট কীভাবে সেভ করতে সেগুলো শিখবো, সিলেকশনস এবং ডিডব্লিউজি হিস্টোরি ফিচার্সগুলো। তো আমরা যদি অটোক্যাডে চলে যাই, আমরা এই ড্রয়িংটা আপাতত বন্ধ করে দিই। তো এইটা আমরা অটোক্যাড 2016 যখন ওপেন করব আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। আমরা এখানে চাপ দিলে নতুন একটা ড্রয়িং তৈরি হবে। এখানে হচ্ছে টেমপ্লেট দেওয়া আছে বিভিন্ন ধরনের, বাই ডিফল্ট কিছু টেমপ্লেট তৈরি করা। আমরা যখন স্টার্ট ড্রয়িং দিই তখন acad.dwt এই টেমপ্লেটে ড্রয়িংটা তৈরি হয়। এছাড়া আরও অন্যান্য টেমপ্লেট আছে। এছাড়াও আমরা যদি কোনো টেমপ্লেট সেভ করে রাখি কোনো প্রজেক্টের, সেটা এখানে আমরা রেখে সেই অনুযায়ী আমরা টেমপ্লেট ওপেন করতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী। এছাড়াও কোনো টেমপ্লেট ছাড়াও যদি আমরা ওপেন করতে যাই, আমরা এখানে নো টেমপ্লেট ইম্পিরিয়াল বা নো টেমপ্লেট ম্যাট্রিকে চাপ দিতে। ইম্পিরিয়াল হচ্ছে একটি মেজারমেন্ট সিস্টেম, এই ম্যাট্রিকও মেজারমেন্ট সিস্টেম। ইম্পিরিয়াল হচ্ছে আমরা যখন ফিট ইঞ্চিতে কাজ করব তখন আমরা ইম্পিরিয়াল দিব, আর ম্যাট্রিকটা হচ্ছে মিটার, মিলিমিটার, আদার্স যেগুলো আছে। তো এটা যদি আমাদের টেমপ্লেট বাদ দিই, আমরা এরপরে কোনো ফাইল যদি ওপেন করতে হয় অটোক্যাডের, সেখানে আমরা এখান থেকে ওপেন করতে পারবো, বা কোনো শিট সেট যদি ওপেন করতে চাই এখান থেকে ওপেন করতে পারবো। এছাড়াও আদার্স অনেক টেমপ্লেট অনলাইনে অটোডেস্ক আপলোড করে রাখে তাদের সার্ভারে, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। এছাড়াও কিছু এই যে স্যাম্পল ড্রয়িং এখানে দেওয়া, এখানে আমাদের চাপ দেওয়ার কারণে এই ড্রয়িংগুলো চলে আসছে। এখানে যে স্যাম্পল ড্রয়িং, এগুলো যদি আমরা এখনও ওপেন করিনি, এই স্যাম্পল ড্রয়িংগুলো অটোক্যাড বাই ডিফল্ট তাদের সফটওয়্যারে দিয়ে থাকে। এইখানে আমরা দেখতে পারবো রিসেন্ট রেকমেন্ড সেগমেন্ট। এইখানে আমাদের যে মাত্র আমরা কিছুক্ষণ আগে আর্কিটেকচার প্ল্যান একটা ড্রয়িং ওপেন করছিলাম, এটা এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আমাদের যে আগের যে ড্রয়িংগুলো সেগুলো এখানে দেখা যাচ্ছে। এইখানে একটা অপশন দেখা যাচ্ছে যে পিনের মতো, আমি যদি এখানে একটা পিনে চাপ দিয়ে দিই, এটা সম্পূর্ণ টপে থাকবে, এটা অলওয়েজ থাকবে, এটা কখনো যাবে না। আমরা যেটা সরিয়ে দিচ্ছি এখানে জাস্ট ক্লিক করলে এটা চলে যাবে। এছাড়াও এটা ভিউ জিনিসটাও আমরা চেঞ্জ করতে পারি বাই ক্লিকিং দিস এরিয়া। এখানে চাপ দিলে এটা জাস্ট ডিটেলসটা চলে আসবে, কবে ওপেন করা হয়েছে, কোনো ছবি থাকবে না। এখানে চাপ দিলে একটু অন্যরকম, এখানে চাপ দিলে সম্পূর্ণ জাস্ট ছবি থাকবে আর নামটা থাকবে, আর কিছু থাকবে না। তো ইন্টারফেস মোটামুটি এরকমই। আমরা যদি একটা টেমপ্লেট acad.dwt বাই ডিফল্ট যেটা আছে সেটা যদি একটা ড্রয়িং ওপেন করি, তো আমাদের ড্রয়িংয়ের নাম চলে আসলো। এই যেটা দেওয়া এটাই হচ্ছে ড্রয়িংয়ের নাম, ড্রয়িং 3। তো এইটাকে বলা হয় কমান্ড প্যানেল। আমাদের কমান্ড প্যানেলই মোটামুটি সব ধরনের কাজ হয়, আর এই ইন্টায়ার যেই ওয়ার্ক স্পেস, এইখানে আমাদের সকল ধরনের ম্যাজিক ঘটে।
এছাড়া এখানে যে অ্যাপ্লিকেশন একটা অপশন আছে, এছাড়া এইটাকে বলা হয় হচ্ছে রিবন, আর এগুলোকে একটা বলা হয় ট্যাব, আর এগুলোকে বলা হয় প্যানেল। আমরা ইন্টায়ার কোর্সে এই পুরোটা অংশকে রিবন বলবো, এটাকে বলবো ট্যাব এগুলোকে, আর এগুলোকে বলবো প্যানেল। আর এটাকে বলা হয় হচ্ছে নেভিগেশন প্যানেল এটাকে বলা হয়, এটাকে ভিউ কিউব বলা হয়। তো আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই অটোক্যাডের, এখানে আমরা যে ফ্রিকুয়েন্টলি ইউজ যেই টুলসগুলো, যেমন নতুন ড্রয়িং তৈরি করা, ওপেন করা নতুন কোনো ড্রয়িং, বা পুরাতন কোনো ড্রয়িং ওপেন করা, কোনো ড্রয়িং সেভ করা, কোনো ড্রয়িং সেভ অন্য কোনো ফরম্যাটে করা, এছাড়া আমরা যদি এক্সপোর্ট করতে চাই অন্য কোনো ফরম্যাটে সেটাও এখান থেকে করতে পারবো, পাবলিশ করার জন্য এখান থেকে করা যায়, প্রিন্ট করার জন্য, আর ড্রয়িং ইউটিলিটিস এখান থেকে আদার্স অনেক কিছু করা যায়। তো এগুলো আমরা সবগুলো বিষয় সামনে জানতে পারবো একটা একটা করে। তো এইখানে এছাড়াও আমরা এই যে জিনিসগুলো এখানে দেখলাম, ঠিক এইখানেও এগুলো আছে, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এইখানে এই যে নিউ ড্রয়িং যেটা এখান থেকে তৈরি করা যায়, সেম এইখানে যে আইকনটা দেওয়া আছে এখান থেকেও নিউ ড্রয়িং তৈরি করা যায়, এখান থেকেও একটা ড্রয়িং ওপেন করা যায়, এখানে সেভ করা যায়, সেভ অ্যাজ করা যায়, প্রিন্ট করা যায়। এটাকে বলা হয় আনডু, এটাকে রিডু বলা হয়। তো এটা তো অলরেডি আমরা বললাম এটাকে রিবন বলা হয়। এই হোম রিবনে সকল ধরনের মানে সবচেয়ে বেশি ব্যবহৃত যে টুলসগুলো সেগুলো এখানে দেওয়া আছে। তো যেমন এখানে যে ড্র প্যানেল, এখানে সবচেয়ে বেশি যেই টুলসগুলো ইউজ করা, লাইন, পলিলাইন, সার্কেল, সেগুলো এখানে দেওয়া আছে। এছাড়াও আরও ডিটেলস টুলসগুলো এখানে দেওয়া আছে। এছাড়া তারপর যে আমরা মডিফাই যাই, এখানে আরও পাবো আমরা এই টুলসগুলো প্রত্যেকটাই আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি জানতে পারবো। তো আমরা এখানে যদি আসি এবার ভিউ কিউব, এই ভিউ কিউব দিয়ে আমরা অ্যাকচুয়ালি এখন টপ ভিউ আছে, আমরা যখন 2Dতে কাজ করি সব কিছু টপ ভিউতে করা হয়। যখন আমরা 3Dতে যাই তখন আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হয়। যেমন এটা আমরা লেফট ফ্রন্ট কর্নারে চলে আসলাম, এটা যদি যাই ফ্রন্ট টপ কর্নারে চলে আসলাম, এরকমভাবে 3Dগুলো দেখা হয়। তো আমরা টপে চলে যাই আবার। তো যেটা বললাম এটা হচ্ছে নেভিগেশন প্যানেল, এইখান থেকে আমরা বিভিন্ন জিনিস নেভিগেট করতে পারবো ইজিলি, প্যান কমান্ড, জুম, ইজিলি আমরা এগুলো করতে পারবো। তো আমি যদি এটা মোটামুটি ইন্টারফেস এটাই ছিল। এছাড়া এখানে লেআউট আছে, এই লেআউট থেকে আমরা মডেল করার পর এখানে লেআউট দিয়ে প্রিন্টের জন্য রেডি করি। তো আমি যদি পরবর্তী আমাদের টপিক যেটা নেভিগেশন টুলসে যাই, আমি এতক্ষণ ইন্টারফেস সম্পর্কে আইডিয়া দিলাম আপনাদের, এখন নেভিগেশন টুলসে যদি আমরা যাই, তো নেভিগেশন টুলসের জন্য আমি একটা ফাইল রেডি করে রেখেছি যেটা দিয়ে আমি আপনাদের সহজে যেন বোঝাতে পারি। তো আমি এই ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ইজিলি যেন দেখতে পারেন। আমি ফাইলটা যদি একটু ওপেন করি, এটা আমি একটা ফাইল রেডি করেছি যেন আমি আপনাদের সহজে বোঝাতে পারি। তো প্রথমে যদি আমি নেভিগেশন টুলসে যাই, আমি যদি কোনো কিছু জুম করতে যাই, আমাদের এই অটোক্যাড সফটওয়্যারে সবচেয়ে বেশি ইউজ হয় মাউসের 3টা জিনিস, একটা লেফট কি, রাইট কি এবং মিডল হুইলটা যখন আমি সামনের দিকে ঘোরাবো তখন এটা জুম ইন, আর পিছনের দিকে ঘোরালে এটা জুম আউট। এছাড়াও আমাদের জুমের আরও অনেকগুলো অপশন আছে এই নেভিগেশন প্যানেল থেকে আমরা পেতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি জুম এক্সটেন্ডে চাপ দিই, ইন্টায়ার যে ড্রয়িংটা সেটা আমাদের স্ক্রিনে ফিট হয়ে যাবে। তারপরে এছাড়া যদি আমরা জুম উইন্ডোতে ক্লিক করি তো একটা কমান্ড চালু হয়ে যাবে, সেখানে আমরা যদি এই যে উইন্ডোটা ফিক্স করে দিই ড্রয়িংয়ের চারপাশে, তো জাস্ট অতটুকুই জুম হবে। এছাড়াও আদার্স আরও অনেক ধরনের জুম আছে, জুম অল এবং এক্সটেন্ডের পার্থক্যটা হয়তো আমরা এখন বুঝতে পারলাম না, কারণ আমরা জুম এক্সটেন্ড দিলেও যা আসতেছে, অল টাইম দিলেও তা আসতেছে। এই জিনিসটা আমরা সামনে আরেকটা টপিকে বুঝতে পারবো যে জুম এক্সটেন্ড এবং অল টাইমের পার্থক্যটা কী। তো এরপরে যদি আমরা জুম কমান্ডের জন্য আমরা জুম লিখলেও আমরা জুম কমান্ড ইউজ করতে পারি, ZOOM, এটা লিখলেও জুম কমান্ড লেখা যাবে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা জুম কমান্ড আসছে, অল, সেন্টার, ডাইনামিক, এক্সটেন্স, প্রিভিয়াস, স্কেল, উইন্ডো, অবজেক্ট। এই সবগুলো জিনিস আমাদের এই নেভিগেশনের প্যানেলে অলরেডি ছিল। তো আমাদের সুবিধা অনুযায়ী আমাদের যেই জুমটা করা দরকার আমরা সেটা করব। তো তারপরে আমি যদি আসি, এখানে একটা অপশন দেখা যাচ্ছে প্যান টুলস দিয়ে আমরা কী করতে পারি, ড্রয়িংটা এদিক থেকে এদিক নাড়াচাড়া করতে পারি আমাদের যেদিকে সুবিধা অনুযায়ী দেখার জন্য। এছাড়াও প্যান কমান্ডটা আমরা মাউসের মিডল হুইলটা যদি প্রেস করে ধরি আমাদের এটা প্যান কমান্ডে কনভার্ট হয়ে যাবে। তো আমরা তখন যেদিক খুশি সেদিকে ঘোরাতে পারবো ড্রয়িংটা। তো আমাদের সবচেয়ে ইউজফুল হচ্ছে মিডল হুইলটা চাপ দিয়ে ধরে প্যান কমান্ডটা ইউজ করা। তো এটাই ছিল নেভিগেশন টুলসের যেই টুকটাক যে বিষয়গুলো। আমি যদি পরবর্তী টপিকে যাই, আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কোঅর্ডিনেটিং সিস্টেম।
এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অটোডেস্ক সার্টিফাইড এক্সামের জন্য। যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না তারা হচ্ছে অটোডেস্কের যদি ওয়েবসাইটে যান তারা জানতে পারবেন যে অটোডেস্ক সার্টিফাইড এক্সামটা কি। ওইখানে আপনারা এক্সাম দেওয়ার মাধ্যমে অটোক্যাডের সার্টিফাইড ইউজার হয়ে যেতে পারবেন, যেটা দিয়ে আপনার এটা আন্তর্জাতিক মানের হচ্ছে একটা সার্টিফিকেট, যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ওই সার্টিফিকেটটা। তো আমরা যদি এখন ওই কোঅর্ডিনেট সিস্টেম যদি বুঝতে চাই, আমি আরেকটা ফাইল রেডি করে রেখেছি এটার জন্য। ও বিফোর দ্যাট আমি আরেকটা জিনিস বোঝাতে চাইছিলাম যে 3D যে প্যানেলটা 3D অবজেক্ট কীভাবে ভিউ করতে হয় আমরা এখান থেকেও ভিউ করতে পারি। অরবিট যে নেভিগেশন প্যানেল, এখান থেকে অরবিটে চাপ দিয়ে আমরা এটা ভিউ করতে পারি। এটা এছাড়াও আরেকটা সহজ পদ্ধতি আছে, এটা আমরা করতে পারি হচ্ছে শিফট প্রেস করে মিডল মাউসে যদি ক্লিক করি আমাদের অরবিটটা চালু হয়ে যাবে। এটা আমরা যে কোনো যেভাবে ইচ্ছে সেভাবে দেখতে পারবো। শিফট চাপ দিয়ে ধরে মিডল মাউসে ক্লিক করতে হবে। তো আমরা এই কমান্ড থেকে যে কোনো কমান্ড থেকে বের হতে আমাদের স্কেপ চাপ দিতে হয়। আমি যদি অনেকবার স্কেপও চাপ দিই এটাতে কিছুই হবে না, জাস্ট একবার চাপ দিলেও যা বা 10 বার চাপ দিলেও তাই। সো একবার চাপ দিয়ে যদি ভুলে কখনো 2-3 বার চাপ করে এটা নিয়ে অরি হওয়ার কিছু নাই। তো আমি পরবর্তী টপিক যেটা আর কোঅর্ডিনেট সিস্টেম, এটাতে যদি এখন আবার ব্যাক করি, তো এটার জন্য আমার একটা ফাইল রেডি করা আছে। তো আমি যে ফাইলটা একটু ওপেন করি, তো এই কোঅর্ডিনেট সিস্টেম হয় মূলত দুই ধরনের, একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আমি এখানে ফাইলটা এভাবে রেডি করেছি, এই যে ছোটো ছোটো যে ঘরগুলো দেখা যাচ্ছে এইগুলো ঘর, এখানে ছোট ছোট 10টা ঘর আছে, এদিকেও আছে 10টা ঘর, আর পুরো ঘরটাকে আমি যদি 1 ধরি, তো আমি যদি এখানে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা ঘর, সেমভাবে এখানেও 10টা ঘর। তো কার্টেসিয়ান সিস্টেমে এখানে বিষয়টা কি, এক্স অ্যাক্সিসে কয় ঘর গেল এবং ওয়াই অ্যাক্সিসে কয় ঘর গেল সেটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেমের কোঅর্ডিনেট। তো আমি যদি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা যদি বের করতে যাই ইন কার্টেসিয়ান সিস্টেম, তো আমাদের কি করতে হবে, এক্স অ্যাক্সিসে কতগুলো ঘর গেছে এখানে দেখা যায়, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকেও 10টা এবং এদিকেও 10টা। সো এটার ইয়েটা হবে হচ্ছে 10,10। আমি যদি একটু লিখতে চাই কার্টেসিয়ান সিস্টেমটা কিভাবে লেখা হয়, কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা এভাবে লেখা হবে 10,10, এটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম। এরপর আমি যদি পোলার সিস্টেমে আসি, যেটা পোলার সিস্টেমের কোঅর্ডিনেটটা হয় অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের মাধ্যমে। এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ঘর পর্যন্ত এখানে গিয়েছে। আর এই অ্যাঙ্গেল এটাকে লেখা হয় এরকম সিস্টেমে যে 10 30 ডিগ্রি। এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের অটোডেস্ক সার্টিফাইড এক্সামে আসে, কোনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা এবং কিভাবে বোঝা যায় কোনটার কি। তো এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এই পয়েন্টটা দেখা যাচ্ছে কত, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10, এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে 10-30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা ছিল কোঅর্ডিনেটিং সিস্টেম। আমি যদি পরবর্তী টপিকে ফেরত আসি, যে ইউনিট অ্যান্ড স্ট্যাটাস বার সেটিং। তো ইউনিট অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংয়ের আগে আরেকটা বিষয় আছে ড্রয়িংয়ের লিমিট। তো লিমিটটা কিভাবে কাজ করে আমি সম্পূর্ণ একটা নতুন ড্রয়িংয়ে যদি যাই, আমি এগুলো সব কেটে দেই, আমি আপনাদের তাহলে বোঝাতে সুবিধা হবে লিমিটটা কি। এবং ওই যে আমি একটু আগে আপনাদের বলেছিলাম জুম, অল টাইম এবং রিয়েল টাইমের পার্থক্যটা পরবর্তী যেভাবে বুঝতে পারবে। তো আমি একটা ড্রয়িং ওপেন করলাম, এই যে এখানে যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংয়ের যে আমার স্ক্রিন যেটা এইখান থেকে এতটুকু আছে, এই ওয়ার্ক স্পেসটা কতটুকুর মধ্যে আছে আমার, যদি আমি একটা লেন্থ, যে কোনো একটা লেন্থ যদি লিখি 1000 ফিটসে, এটা কি আমার এই এরিয়ার মধ্যে ফিট করবে নাকি করবে না। তো এটা কিভাবে আমরা বুঝতে পারবো, এর জন্য আমরা লিমিট সেট করে দেবো অলওয়েজ, যে আমাদের ম্যাক্সিমাম ড্রয়িংটা কত হতে পারে বা ড্রয়িংটা আমরা কতটুকুর মধ্যে ড্র করতে যাচ্ছি একটা ড্রয়িং। তো এর জন্য লিমিট কমান্ডের জন্য আমরা জাস্ট লিমিট যদি লিখি LIMITS লিমিটস লিখে ইন্টার ক্লিক করলে এখানে আমাদের অপশনটা চলে আসলো লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। এই যে লোয়ার লেফট, এটা হচ্ছে কি নিচের দিকে লেফট বাম পাশ, এই লেফট কর্নারে বাই ডিফল্ট এখানে 0 দেওয়া থাকবে। আমরা যদি অন্য কোনো জায়গায় এই লিমিটটা সেট করতে চাই সেখানে আমরা দিতে পারি। তো ইন আওয়ার কেস আমরা 0 দিতে যাচ্ছি এবং বাই ডিফল্টও 0 আছে। আমরা এখানে 0 যদি টাইপ করি 0,0 সেটাও হবে, বা যদি আমরা ইন্টারও প্রেস করি, আমি যদি এসকেপ দিয়ে আবার যদি শুরু করি লিমিটস আমি যদি ইন্টার প্রেস করি তাও হবে। এখানে দেখেন আপার রাইট কর্নারটা এখানে বাই ডিফল্ট 12 19 সেট করা আছে,
মানে হচ্ছে এইটার হাইটটা হচ্ছে 19 মানে ওয়াই এক্সিসে, এবং এই আমাদের কম্পিউটারের মনিটর অনুযায়ী এই লেন্থটা আছে এটা অলওয়েজ সেম থাকে, 12টা ঠিক থাকে না, কিন্তু হাইটটা অলওয়েজ ঠিক থাকে। তো আমরা যদি নতুন কোনো লিমিট সেট করতে যাই 100,60, দেখা যাচ্ছে এটা কি আসে, এটা আমাদের এই লিমিটটা সেট হয়ে গেল। তো লিমিটটা অ্যাক্টিভ করার জন্য আমরা হচ্ছে জুম কমান্ডটা অ্যাক্টিভ করব, জুম লিখে অল টাইম দিব, মানে এ দিলেই অল টাইমটা চলে যাবে, আর যদি আমরা অলও লিখি তাও চলে আসবে। এটা এখন আমাদের এই লিমিট কমান্ডটা যেটা আমরা দিয়েছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা যদি একটু চেক করতে যাই তাহলে আমরা কী করব, এল কমান্ডটা প্রেস করে আমরা যদি লাইন আনি, অথবা যদি লাইনটা এখানে প্রেস করি, আমরা লাইন কম সম্পর্কে সামনে ডিটেলস জানবো, এটা জাস্ট আমি লিমিটটা বোঝানোর জন্য দেখাচ্ছি এখন আপনাদের। এই যে আমরা এখান থেকে যদি শুরু করি এল দিয়ে, আমি যদি এখানে চলে যাই 60 যদি দিই, ইন্টার 60, আমি দেখতে পাচ্ছি কি আমার ড্রয়িংটা কতটুকু গেল, এই যে আমি যে 100,60 দিয়েছিলাম, এই যে 60টা হাইট সেটা আমাদের ঠিক আছে কিনা, এটা এখন আমরা এই লিমিট যেটা দিয়েছি সেটা আমাদের কার্যকরী হয়েছে, কিন্তু লেন্থটা আমরা ঠিক পাবো না, এটা মনিটরের সাইজের উপর ডিপেন্ড করে লেন্থটা আসে। তো এখন আমি দেখাই যে আপনাদের জুম, এক্সটেন্ড এবং রিয়েল অলের মধ্যে যে পার্থক্যটা ছিল। আমি যদি এখানে একটা রেক্টেঙ্গুলার এঁকে রাখি, হ্যাঁ, আমি যদি এখানে এখন জুম এক্সটেন্ডে চাপ দিই, দেখা যাচ্ছে কি আমাদের এই যে ড্রয়িংটা এটা মিডিলে চলে আসছে। এখন আমি যদি জুম অল টাইমটা দিই, দেখা যাবে আমাদের ইন্টায়ার যেই লিমিট যেটা ছিল সেটার মধ্যে ফিট করেছে। এটা দিয়ে আমরা কীভাবে বুঝলাম, এই যেটা দিয়ে, এটা দিয়ে আমরা এটা বুঝতে পারলাম। তো লিমিট করার মানে এই না যে আমাদের ড্রয়িং আমাদের অতটুকুর মধ্যেই করতে হবে। আমি যদি লাইনটা কোনোভাবে আমি যদি লিমিটের বাইরে চলে যায়, তো অটোক্যাড বাই ডিফল্ট তার লিমিট চেঞ্জ করে ফেলবে। যদি এখন আমি জুম অল টাইম দেই, এই যে দেখা যাচ্ছে কি আমার লেন্থ এই যে ম্যাক্সিমাম যে ড্রয়িংটা আছে সেটার মধ্যে ফিট হয়ে গেছে। তো লিমিটটা আমাদের ইউজফুলটা কখন হয়, আমরা যখন ইনিশিয়ালি কোনো প্ল্যান করতে চাই, ছোটোখাটো প্ল্যান, তো সেই ক্ষেত্রে আমরা ড্রয়িংয়ের লিমিটটা সেট করে যেন ইজিলি কাজ করতে পারি, ইজিলি ফাইলগুলো অ্যাসেম্বল করতে পারি। তো আমরা যদি এখন পরবর্তী টপিকটায় ফেরত যাই, যে আচ্ছা আমাদের ইউনিট যেটা ছিল, ইউনিট এবং স্ট্যাটাস বার সেটিং, আমরা ইউনিটটা যদি একটু দেখাতে যাই, ইউনিট কমান্ডটা আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে এইখানে ড্রয়িং ইউটিলিটিতে গিয়ে এই যে ইউনিটটা পেয়ে যাবো এখান থেকে, বা আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে ইউনিট কমান্ডটা যদি লিখি ইউনিট, তাও চলে আসবে। আমি এটা যদি আবার বাদ দিই, যদি ইউ লিখি শুধু, তাও আমাদের ইউনিট কমান্ডটা চালু হবে। তো ইউনিট কমান্ড আমরা তিনভাবে করতে পারি। একভাবে হচ্ছে কি অ্যাপ্লিকেশনে গিয়ে ড্রয়িং ইউটিলিটিসে গিয়ে এখান থেকে ইউনিট, আর একটা হচ্ছে পুরো ইউনিটটা লেখে, আর একটা শুধু ইউ লেখে। তো আমি এবার ইউনিটে যাই, জাস্ট ইউ লেখে, সরি ইউনিটটা ইউ শুধু ইউ নয়, ইউএন লিখতে হবে, ইউএন, আমি একটু ভুল বলেছি, সরি ফর দ্যাট, ইউএন লিখতে হবে। ইউএন লিখলেই ইউনিটটা চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের ডেসিমাল সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, আমাদের অটোক্যাড সফটওয়্যার ডেসিমেল থাকে। এখানে আমরা আর্কিটেকচারাল দিতে পারি, ইঞ্জিনিয়ারিং দিতে পারি। আর্কিটেকচার দিলে কি হবে, এখানে ফিট এবং ইঞ্চি, এবং আর্কিটেকচারাল যেই যারা আর্কিটেকচারের স্টুডেন্ট তারা হয়তো এটার সাথে অবহিত আছে, এবং সিভিল ইঞ্জিনিয়াররাও হয়তো একটু জানেন যে এটা কী ধরনের, কেন ইউজ করে আর্কিটেকচাররা, তাদের যে একটা স্কেল আছে সেই স্কেলে এই জিনিসগুলো খুব সুন্দর করে ভাগ করা থাকে, দ্যাটস হচ্ছে তারা এটা ইউজ করে। তো সেটার জন্যই আর্কিটেকচারাল স্টুডেন্টদের জন্য এবং আর্কিটেকচার ড্রয়িংয়ের জন্যই এই একটা ইউনিট রেডি করা আছে, এবং ইঞ্জিনিয়ারিংদের জন্য আমাদের রেডি করা আছে। সিভিল ইঞ্জিনিয়ারদের অ্যাকচুয়ালি কী হয়, প্রিসিশন খুব দরকারি, যেমন জিরোর পরে অনেকগুলো দশমিক যেগুলো আছে, যতগুলো দশমিকের পর যতগুলো ঘর আমরা নিব তত প্রিসাইজ আমাদের মাপটা। যেমন সে 1.1 মিটার, এটা যতটা প্রিসাইজ তার থেকে বেশি প্রিসাইজ হচ্ছে 1.1001 মিটার, এটা আরও বেশি প্রিসাইজ শোনা যায়। তো দশমিকের পরে আমরা যত ঘর নিতে পারবো তত প্রিসিশন আমাদের বেশি। তো এই ইঞ্জিনিয়ারিংটা নিলে অটোমেটিক ইঞ্চিতে এটা চলে আসবে, আর আর্কিটেকচারালটা যদি আমরা নিই, এটা যে ফিট ইঞ্চি দুটোই থাকবে, বাট বাই ডিফল্ট ইউনিট স্কেলটা ইঞ্চিতে থাকবে। এছাড়াও অ্যাঙ্গেল টাইপটা ডিগ্রি, তারপরে মিনিট, সেকেন্ড, গ্রেড, রেডিয়ান্স, সার্ভেয়ার্স, এই জিনিসগুলো হয়তো আমরা আমাদের আগের অন্যান্য সাবজেক্টে পড়েছি, যেমন আমরা এগুলো হায়ার ম্যাথে হয়তো পড়ানো হয় ক্লাস 9-10 বা ইন্টারের দিকে। তো এগুলো যদি আপনারা না বুঝে থাকেন, আপনারা জাস্ট সিম্পলি গুগলে সার্চ করে বুঝে নিতে পারেন। তো এগুলো যদি আমি বলতে যাই, আমাদের কোর্সটা একটু অন্যদিকে চলে যাবে এবং কোর্সটা অনেক বড় হয়ে যাবে।
তো আমি এখানে আমাদের যেহেতু আমরা একটা আর্কিটেকচারাল প্ল্যান বানাবো আমাদের ফিউচার, সো আমাদের কেসে আমরা আর্কিটেকচারও রাখতে পারি, বাট বর্তমানের জন্য আমরা যেহেতু ওরকম কোনো কিছু করতেছি না, বেসিক কমন লার্নিং শিখতেছি, তো আমি এটা ডেসিমেল রাখবো। এটা রেখে আমি এটা ইউনিটটাকে ইঞ্চিতে না রেখে এটা আমরা মিলিমিটারে রাখতে পারি, যেটা আমাদের সুবিধা হয়। আমাদের বাই ডিফল্ট আমরা মিলিমিটারটা রাখতে যাচ্ছি, এছাড়া আমাদের আর কোনো এখানে চেঞ্জের বিষয় প্রিসিশনটা আমরা একটু কমাই দিতে চাচ্ছি, যেহেতু আমাদের এটা কোনো রিয়েল প্রজেক্ট ড্রয়িং হচ্ছে না এখন। যখন আমাদের রিয়েল প্রজেক্ট ড্রয়িং হবে আমরা সেই অনুযায়ী প্রিসিশনটা দেওয়ার চেষ্টা করব। তো এটা দিয়ে ওকে দিয়ে দিলেই আমাদের ইউনিটটা সেট হয়ে গেল। তো এখন আমি যদি এল কমান্ড মানে লাইনটা যদি আনি, লাইনটা এনে সে আমি এখানে 10 দিব। তো এটা আমাদের ড্রয়িংটা যেটা হলো সেটা হচ্ছে 10 mm এর একটা লাইন তৈরি হয়ে গেল। তো আমরা যদি এইটা এইভাবে ইউনিটটা অ্যাকচুয়ালি সেট করা হয়, আমি যদি একটু স্ট্যাটাস বারে যাই, স্ট্যাটাস বারটা বলা হয় মূলত এটাকে, হ্যাঁ, যে এইখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গ্রিডিং। এই যে আমাদের ডিসপ্লেতে গ্রিড শো করতেছে না, এই গ্রিডটাকে বলা হয় ডিসপ্লে গ্রিডিং। আমি যদি এটাকে অফ করে দিই আমাদের সব গ্রিড চলে গেছে। আমি এটাকে অন রাখলে আমাদের ড্রয়িং করতে অনেক ক্ষেত্রে সুবিধা হয়, আমরা অনেক ক্ষেত্রে আবার অফও করে দেবো। তো আবার এটাকে যেটা আছে স্ন্যাপ মোড অফ, আমাদের বর্তমান কাজের জন্য আমরা স্ন্যাপ মোডটা অফ রাখবো। এই স্ন্যাপ মোডটা কি অ্যাকচুয়ালি এগুলো আমরা সামনের ভিডিওগুলোতে জানতে পারবো। এখানে আরেকটা অপশন আছে ডাইনামিক ইনপুট, এই জিনিসটা আমরা অফ রাখার চেষ্টা করব বর্তমানের জন্য। ভবিষ্যতে আমাদের যখন দরকার হবে এবং এটা কী জিনিস এটা সামনের ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন। এবং অর্থ মোড আছে এবং ও স্ন্যাপটা আমরা অন রাখবো। এছাড়া বাকি আমাদের তেমন কোনো কিছুরই দরকার নেই, এগুলো আমরা সব অফ রাখবো আপাতত আমরা। এবং এই টেমপ্লেটটাকে সেভ করব। এই আমাদের পরবর্তী টপিক আছে একটা, সেটা হচ্ছে কি টেমপ্লেট সেভ করা, যে সেটিং এজ এ ড্রয়িং টেমপ্লেট। যে আমরা যে সেটিংগুলো করলাম অ্যাকচুয়ালি এখন, যে ইউনিটটা সেট করলাম, তারপর হচ্ছে ড্রয়িং লিমিটটা করলাম, তারপর হচ্ছে স্ট্যাটাস বারগুলো চেঞ্জ করলাম, এটাকে আমরা টেমপ্লেট অনুযায়ী সেট করব, যেন আমরা ইন ফিউচার ড্রয়িংয়ে এই টেমপ্লেটেই কাজগুলো করতে পারি। যেটা আমি একটু আগে বললাম যে এখানে টেমপ্লেটগুলো আমরা নিজেরাও করতে পারি এবং বাই ডিফল্ট তাদেরটাও দিয়ে করা যায়। তো এই টেমপ্লেটটা যদি আমি সেভ করতে যাই, আমি এখানে যাব, সিম্পলি যাব সেভ অ্যাজ, এই যে আমাদের ড্রয়িং টেমপ্লেট, এখানে চাপ দিব। তারপরে হচ্ছে এখানে যদি আমি স্যাম্পল টেমপ্লেট লিখে একটু সেভ করে দিই, স্যাম্পল টেমপ্লেট, তাহলে হচ্ছে সেভ হয়ে যাবে আমাদের টেমপ্লেট। এখানে হচ্ছে কিছু ডিসক্রিপশন চাচ্ছে, এখানে আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে ডিসক্রিপশন দিলে সুবিধা হয় আমরা সেটা দেবো। তো আমাদের এখন আপাতত ওগুলো দেওয়ার কোনো দরকার নেই, তো আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম, আমাদের টেমপ্লেটটা সেভ হয়ে গেছে। আমি এটা যদি জাস্ট একটু অফ করে দিই, কেটে দিই, আমি যদি আমাদের টেমপ্লেটে ড্রয়িংটা একটু ওপেন করতে চাই, তো আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি এখানে গিয়ে এই যে আমাদের স্যাম্পল টেমপ্লেটটা চলে আসছে যেটা আমরা ক্রিয়েট করলাম, আমি জাস্ট যদি এখানে ক্লিক করি আমাদের সেম ওই টেমপ্লেট অনুযায়ী ড্রয়িংটা তৈরি হয়ে গেল। তো এভাবে অ্যাকচুয়ালি এই টেমপ্লেটগুলো কাজ করে। তো এছাড়া আমাদের অটোক্যাড আরেকটা শেখার বিষয় আছে যেটা সিলেকশন একটা বিষয়। আমি যদি একটু সিলেকশনটা একটু আপনাদের দেখাতে চাই, এইখান থেকে আমি যখন কোনো কিছু সিলেক্ট করব, আমি যদি এটা একটু এক্সপ্লোর করে নিই তাহলে একটু সুবিধা হবে। এইখান থেকে একটা যে যখন নীল কালার সিলেকশনটা আসবে, এর মানে হচ্ছে আমাদের এই নীল কালারের মধ্যে একটা অবজেক্টের সম্পূর্ণটা আসলে এটা সিলেক্ট হবে, কোনো অর্ধেক ছোট অংশ আসলে এটা সিলেক্ট হবে না। সো আমি যদি এই যে লাইনটা, এই লাইনটা যেটা দেখা যাচ্ছে, এই লাইনটা যদি আমি একটু সিলেক্ট করতে চাই, আমি যদি এতটুক দেই এই ড্রয়িংটা কিন্তু সিলেক্ট হলো না। বাট আমি যদি এই লাইনটা পুরোটা ধরি তাহলে আমাদের লাইনটা কী হলো, সিলেক্ট হয়ে গেল। তো নীল সিলেকশনটা আমাদের দরকার হয় খুবই প্রিসাইজ কখনো কোনো কিছু সিলেক্ট করতে গেলে। আর এদিক থেকে আমি যখন আসবো মানে ডান পাশ থেকে, তখন আমার এই যে সবুজ এরিয়ার মধ্যে যতটুকু এরিয়াটাই পড়ুক পুরোটা অবজেক্টে সিলেক্ট হয়ে যায়। যেমন আমার জাস্ট এতটুক পড়েছে, এতটুকের মধ্যে দেখা যাচ্ছে কি দুইটা লাইন আছে এবং পুরো ইন্টার লাইনটা সিলেক্ট হয়ে গেছে। আর এই নীল এরিয়া বাম পাশ থেকে যখন আসবো তখন ওই নীল এরিয়ার মধ্যে পুরো ইন্টার অবজেক্টটা পড়লেই শুধু সিলেক্ট হবে। এগুলো আমাদের কখন খুব দরকার। আমি যদি একটা সিম্পল একটা যদি কাজ করে দেখাতে চাই আমি আপনাদের, তো এখানে দেখা যাচ্ছে যে আমি শুধু এই লাইনটা সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমি জাস্ট এইখান থেকে যদি এটা এরকম করে আসি, দেখা যায় অন্য কোনো কিছু সিলেক্ট হচ্ছে না, জাস্ট এটা সিলেক্ট হচ্ছে। বাট আমি যদি এই পাশ থেকে যেতে যেতাম, দেখা যাচ্ছে কি এটা দেখা যাচ্ছে ওইগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে আমি যে পুরোটা সিলেক্ট করতে চাই, তো জাস্ট আমি এখান থেকে দিলেও সিলেক্ট হবে। তো এই সিলেকশনের বিষয়টা খুবই মানে এই দুইটা খুবই ইউজফুল একটা জিনিস, এটা আমরা সামনের ভিডিওগুলোতে বা কোনো রিয়েল প্রজেক্টে কাজ করতে গেলে এগুলো আমাদের খুবই ইউজফুল হবে এই দুইটা সিলেকশন। হ্যাঁ, এখন হয়তো ছোটো ড্রয়িংয়ে অতটা ইউজফুলনেসটা দেখা যাচ্ছে না, আমরা সামনের ড্রয়িংগুলোতে এগুলো দেখতে পারবো, বুঝতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের প্রথম ক্লাসের ওভারভিউ, যেটা যে এই ড্রয়িংগুলো ইন্ট্রোডাকশন অ্যান্ড গেটিং স্টার্টেড।
আমরা পরবর্তী ক্লাসে ড্রয়িং কিভাবে তৈরি করতে হয়, ড্রয়িং যে বেসিক কমান্ড যেমন লাইন, মেকিং লাইনস, রেক্টেঙ্গল, পলিগন এগুলো শিখব। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আপন কম্পিউটার সবাইকে স্বাগতম। অটোক্যাড 2D 3D বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আমরা 3টি মডিউলে ভাগ করেছি। প্রথম মডিউল হচ্ছে বেসিক কমন লার্নিং, দ্বিতীয় মডিউল হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডিজাইনিং, তৃতীয় মডিউল হচ্ছে অ্যাডভান্স কমন লার্নিং। এই কোর্সে আমরা অটোক্যাডের সব ধরনের টুলস ব্যবহার শিখব এবং এই কোর্সটি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্ট স্টুডেন্টদের জন্য করা হয়েছে। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য আমাদের স্পেশাল 2টি ক্লাস রয়েছে, যেখানে আমরা HVAC, SDB এবং MDB বক্স দেখাবো। এছাড়া সিভিল এবং আর্কিটেকচার স্টুডেন্ট এই কোর্স থেকে শিখতে পারবেন কীভাবে রাজক প্ল্যান পাস করতে হয় এবং রাজক প্ল্যান ছাড়াও চিটাং ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা খুলনা ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা রাজক ডেভেলপমেন্ট অথরিটির জন্য CDA, KDA, RDA এর জন্য কীভাবে প্ল্যানগুলো রেডি করতে হয়, এই কোর্সগুলোতে আমরা এটা শিখবো। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে সবাইকে স্বাগতম। অটোক্যাড কোর্সে আজকে দ্বিতীয় ক্লাসে আজকে আমরা শিখব ড্রয়িং এবং লাইন নিয়ে। তো ড্রয়িং এবং লাইন নিয়ে আমরা শিখব লাইন কমান্ড কীভাবে কার্টেশিয়ান কোঅর্ডিনেট ইউজ করে শিখতে হয়, পোলার কোঅর্ডিনেট ইউজ করে কীভাবে শিখতে হয়। আমরা প্রায় 3 থেকে 6 ধরনের সার্কেল করা শিখব, প্রায় 10টি আর্ক কীভাবে আঁকতে হয় সেগুলো শিখব। ইলিপসিস, এছাড়াও ইলিপসিস, রেক্টেঙ্গুলার, পলিগনস, পলিলাইন্স, স্প্লাই লাইন, পয়েন্টস অ্যান্ড রিভিশন ক্লাউডস অ্যান্ড কনস্ট্রাকশন লাইন অ্যান্ড রে, এগুলো সবগুলো শিখবো। আমাদের কোর্সের শুরুতে আমরা বলেছিলাম অটোক্যাড সার্টিফিকেট এক্সামের জন্য আমাদের এই কোর্সটা খুবই হেল্পফুল হবে। আমরা প্রত্যেকটা টপিক এই কোর্সে কভার করার চেষ্টা করব। সো এই যে যতগুলো টপিক আজকে আমরা শিখাবো সবগুলো অটোক্যাড সার্টিফিকেট ইউজার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা যদি ক্লাস শুরু করতে যাই, প্রথম মেকিং লাইনস। নর্মালি আমরা এই লাইন কমান্ড আমরা দুইভাবে শুরু করতে পারি। যে কোনো কমান্ড আমরা মোটামুটি দুইভাবে শুরু করতে পারি। একটি হচ্ছে টুলস প্যানেল থেকে লাইন কমান্ডটা সিলেক্ট করে যখন আমরা কোনো কমান্ড স্টার্ট করব তখন সেই কমান্ড লাইনে সেই কমান্ডের নামটা চলে আসবে এবং তারপরে তার ইনস্ট্রাকশনটা চলে আসবে। তো এইভাবে আমরা বুঝতে পারবো কোনো কমান্ড আমাদের চালু হয়েছে কিনা। এছাড়াও লাইন কমান্ড আমরা কীভাবে শুরু করতে পারি, জাস্ট আমরা লাইন লিখে জাস্ট যদি এন্টার করি তাও আমাদের লাইন কমান্ডটা শুরু হবে। বা আমরা লাইন যদি নাও লিখতে চাই, জাস্ট যদি এল লিখি তাও আমাদের লাইন কমান্ডটা শুরু হয়ে যাবে। তো লাইন কমান্ডের শর্টকাট হচ্ছে এল লিখে এন্টার করলেই সচরাচর চলে আসে। আমরা সবসময় এটা ইউজ করার চেষ্টা করব, যার যেটা সুবিধা হয় আর কি। সো আমরা যদি লাইন কমান্ডটা শুরু করি, লাইন কমান্ডটা আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তো আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট করলাম। তারপর এখানে আমরা যদি সে 20 লিখি, 20 ইউনিটস, আমাদের একটা 20, আমাদের এটা হচ্ছে ডেসিমালে সেট করা আছে ইঞ্চিতে। সো 20 ইঞ্চির একটা লাইন তৈরি হয়ে গেল। তো আমরা উপর দিকে আরেকটা দিই, যদি 10 ইউনিটস, 10 ইঞ্চির মতো একটা কি আমাদের আরেকটা লাইন তৈরি হলো। এদিকে আমরা একটা 20 দিলাম এবং নিচের দিকে আমরা 10ও লিখতে পারি, কারণ আমাদের এটার কি সাইজটা 10 এবং আমরা যদি এখানে 10 লিখি এটাতে কানেক্ট হবে। এছাড়া আমরা যদি জাস্ট সি লিখি, এই যে এখানে অপশনটা দেখা যাচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর ক্লোজ, যদি আমরা ক্লোজে জাস্ট সি লিখে দিই, সি এন্টার, আমাদের এটা অটোমেটিক ক্লোজ হয়ে গেল। তো লাইন দিয়ে আমরা একটা কি রেক্টেঙ্গেল তৈরি করলাম এখানে। তো লাইন আমরা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট কীভাবে প্রপারলি ইউজ করে সেটা যদি একটু আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি জাস্ট এটা একটু ডিলিট করে দিই। তো আমি আমাদের যে অরিজিন যেটা আছে সেটা এখানে নিয়ে আসি। আমি যদি আবার লাইন কমাটা শুরু করি, এল লিখে এন্টার, তো এখানে আমরা কি করব, 0,0 দিয়ে এন্টার দিব। তাহলে কি হলো, এই যে দেখা যাচ্ছে কি আমাদের অরিজিন থেকে শুরু হয়ে গেল। 0,0 হচ্ছে আমাদের অরিজিন, এইখানকার অরিজিন থেকে শুরু হলো। আমরা সে এদিকে যাব, এক্স অক্ষের দিকে 10 বা 20 ঘর যদি আমরা যেতে চাই, সেম আগেরটার মতোই। জাস্ট আমরা কি করব, আমরা যে কোঅর্ডিনেট করে লিখে থাকি প্রথম অংশটা হচ্ছে এক্স এবং পরের অংশটা হচ্ছে ওয়াই। সে আমরা যে 20,0 লিখি মানে হচ্ছে এক্স অক্ষর থেকে 20 ঘর যাবে, বাট ওয়াই অক্ষর থেকে 0 মানে 0 ঘর, মানে কোনো কত 0 মানে যাবেই না উপরে। সো এটা কি জাস্ট এক্স অক্ষর দিকে যাবে। জাস্ট আমরা 20,0 যেটা লিখলাম, এখন যদি জাস্ট এন্টার দেই, এটা কি করলো, 20,0-তে ধরে ফেললো বিষয়টা। এখন আমি আবার যদি সে আমার যেহেতু এদিকে উপরে যেতে হবে 10 ঘর, মানে 10 ইঞ্চি যদি উপরে যেতে হয়, তো অলরেডি আমরা দেখি কি 20 ঘর চলে আসছি এবং উপরে যাব 10 ঘর। তো আমরা কি লিখবো, 20,10,
তাহলে কি হলো, আমাদের উপরে যে লাইনটা তৈরি হয়ে গেলো 20,10 কোঅর্ডিনেটে। আমরা এখন যদি এই দিক এখানে আসতে চাই, এখানে কিন্তু আমাদের এক্স এর ভ্যালু কি 0, মানে এই বরাবর এক্স যায়নি, জাস্ট ওয়াই আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, যেহেতু এক্স প্রথম, তো 0,10 মানে ওয়াই এর ভ্যালু 10, এই তো এটা চলে আসলো। সো সিম্পলি আমরা আগের মতো যে সি লিখে এটা ক্লোজ করে দিতে পারি। তো এটা হচ্ছে কি পোলার কোঅর্ডিনেট সিস্টেম করে আমরা লাইন করতে পারি। কিন্তু এই জিনিসটা কাজ করবে না যদি আমরা এটা যে কোনো জায়গা থেকে শুরু করি। সে আমরা যদি লাইন কমান্ডটা এখান থেকে শুরু করি, এটা যদি আমরা এখন 20,0 লিখি, এটা কিন্তু ওইভাবে গেল না। তো আমাদের এই কমান্ডটা, এই কোঅর্ডিনেটটা ঠিক তখন এইভাবেই কাজ করবে যখন আমরা এটা অরিজিন থেকে শুরু করবো, মানে 0,0 থেকে শুরু করব। এখন আমরা আরেকটা ওয়ে আছে, যে কোনো জায়গা পয়েন্ট থেকে এটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা যদি লাইন কমান্ডটা আবার স্টার্ট করি, এখন আমরা হচ্ছে সেম আগের মতো 20,0-তে যাব। তো আমরা জাস্ট সিম্পলি কোঅর্ডিনেটের আগে একটা অ্যাড চিহ্ন দিব, অ্যাড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড চিহ্নটা দিব, অ্যাড দিয়ে 20,0 লিখবো, দেখা যাবে এটা চলে যাবে। তো অ্যাড দেওয়ার মানে হচ্ছে এই অটোক্যাড এই আমাদের যে বর্তমান যে পয়েন্টটা থাকে সেটাকে অরিজিন হিসাব করে নেয় এবং সেই হিসাব অনুযায়ী সে কোঅর্ডিনেটটা প্লেস করে। সো এখন আমরা যখন আবার অ্যাড দিয়ে আবার কোনো কোঅর্ডিনেট লিখবো, তখন সে এটাকে আবার কি ধরবে, অরিজিন ধরবে। তো এটা যদি আমার অরিজিন হয়, তো আমার উপরে যদি আমার 10 ইউনিট যেতে হয়, তাহলে আমাকে কী লিখতে হবে, মানে ওয়াই অক্ষর দিকে আমাকে 10 ঘর যেতে হচ্ছে। সো আমি তখন কি লিখবো, অ্যাট 0,10, তাহলে কি চলে আসলো, আমাদের উপরে চলে আসলো। আবার আমরা এদিকে আসবো, মানে হচ্ছে বাম দিকে আসবো। তো বাম দিকে আসলে অলওয়েজ কি হয় আমরা জানি মাইনাস হয়, আর ডান দিকে গেলে কি হয়, এক্স অক্ষের প্লাস হয়। তো আমরা এখানে কি লিখবো, -20, আচ্ছা আগে আগে অ্যাডটা দিয়ে নিই আমরা, -20,0। সো আমাদের এই পাশে চলে আসলো। আবার সিম্পলি আমরা জাস্ট সি লিখে এটা ক্লোজ করে দিতে পারি, জাস্ট শেষ। তো আমরা হচ্ছে যে কোনো অরিজিনের বাইরে যখন আমরা কোনো পয়েন্ট লাইন করে যখন কাজটা করতে হবে, তখন আমাদের অ্যাড ইউজ করতে হবে। এই স্টেপটা হয়তো আপনাদের কাছে একটু বর্তমানের জন্য হয়তো যারা একদম বেসিকে শিখছেন তাদের জন্য হয়তো একটু কঠিন হতে পারে, বাট প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো এখন আমরা পরবর্তী টপিকে যদি যাই, মেকিং লাইন্স ইউজিং পোলার কোঅর্ডিনেটস। তো আমরা এগুলো একটু রিমুভ করে দিই, আমরা এগুলো সিলেক্ট করে ডিলিট বাটনও দিলে চলে যাবে, বা আমরা যদি আরেকটা কাজ করি, এটা সিলেক্ট করে ইরেজ দিয়ে দিই, এখান থেকে ইরেজ হয়ে যাবে। আমার এটাকে সিলেক্ট করা হয়নি তাই ইরেজ হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করে কিভাবে আমরা লাইনগুলো করতে পারি। সো আমরা সেম এল দিব, এল দিয়ে আমরা জাস্ট একটা সিলেক্ট করলাম। পোলার কোঅর্ডিনেট ইউজ করায় তখন যখন আমাদের কোনো লাইন অ্যাঙ্গুলারি মানে আঁকতে হবে, আমাদের একটা লাইন 50 ডিগ্রিতে আঁকতে হবে বা 50 ডিগ্রিতে আঁকতে হবে। তো আমরা কি করব, কিবোর্ডের এম এর পাশে একটা অ্যারো চিহ্ন আছে, সেটাকে হচ্ছে অ্যাঙ্গেল চিহ্ন বলা হয়। আমরা জাস্ট ওটা দিয়ে 50 লিখে দিই যদি, মানে এই যে সেম এই যে এখানে যেটা লিখলাম আমরা, এই অ্যারো চিহ্নটা দিয়ে 50 মানে হচ্ছে এটাতে অ্যাঙ্গেল বোঝায়। আমি জাস্ট ইন্টার দিই, আমাদের অটোক্যাডটা কি হয়ে গেল, এই যে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রেস্ট্রিকশন হয়ে গেল। এখন আমরা জাস্ট 20 যদি লিখি, এই যে আমাদের 20 ডিগ্রি ইউনিটের একটা হচ্ছে কি লাইন তৈরি হয়ে গেল উইথ রেসপেক্ট টু হচ্ছে কি দিস লাইন 50 ডিগ্রি। তো আমরা এছাড়াও আমরা আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে আমরা সামনের বিষয়গুলো এগুলো শিখতে থাকবো। তো এখন এটার আরেকটা শর্টকাট আছে, যে আমরা যদি ডিরেক্ট একসাথে লিখতে চাই, যেমন আমরা এখানে কি করলাম, আমি যদি মানে জিনিসটা একটু রিপিট করি, যে আমরা কি করলাম, আগে হচ্ছে একটা কি অ্যাঙ্গেল প্লেস করলাম 50 ডিগ্রি, আমি একটু অ্যাঙ্গেল প্লেস করলাম, তারপর হচ্ছে কি করলাম, আমরা লাইনটা দিলাম, মানে লাইনের লেন্থটা দিলাম, এটা চলে আসলো। আমরা এই যে জিনিসটা এটাকে একটা স্টেপের মধ্যে শেষ করতে পারি। সেটা কিভাবে, আমরা জাস্ট এটা দিয়ে আমরা আগে দেবো অ্যাড দিয়ে আমরা হচ্ছে লেন্থটা লিখবো, লেন্থটা লিখে তারপর অ্যাঙ্গেলটা দিব 50, এই তো আমাদের এটা চলে আসলো। সো আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে কীভাবে লাইনগুলো আঁকতে হয় সেটা শিখে গেলাম। তো দুইটা ওয়ে আছে, আমার মনে হয় লাস্ট ওয়েটা হচ্ছে সবচেয়ে ইজি, অ্যাড লিখে লেন্থ তারপরে হচ্ছে অ্যাঙ্গেলটা দিলেই আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী আমাদের লাইনটা তৈরি হয়ে যাবে। সো আমি যে পরবর্তী টপিকে যাই, আমাদের কি আছে এখানে সার্কেল। তো আমি এখানে তো সার্কেলে যদি আমরা এখানে যাই,
দেখা যায় এখানে কয় ধরনের, 6 ধরনের সার্কেল আছে। তো আমি যদি প্রথমটা চাপ দিই, এখানে কী লেখা, সেন্টার অ্যান্ড রেডিয়াস। আমার একটা ফাইল রেডি করা আছে, এখান থেকে আমি আপনাদের যদি দেখাতে চাই, সেন্টার অ্যান্ড রেডিয়াস বাই ডিফল্ট এটা সেট করা, আমরা যেটা লাস্ট ইউজ করবো সেটা এখানে বাই ডিফল্ট উঠে থাকবে। সো আমরা যেহেতু কোনোটাই ইউজ করি না, এখানে বাই ডিফল্ট সেন্টার অ্যান্ড রেডিয়াসটা সিলেক্ট করা। যদি আমরা এখানে জাস্ট এটা ক্লিক করি তো এটা কি আসবে, সেটা এখানে চলে আসছে সেন্টার অ্যান্ড রেডিয়াস। আমরা যদি ক্লিক করি, সেন্টার মানে সেন্টার অ্যান্ড রেডিয়াসের মানে হচ্ছে যে আমাদের এইখানে হচ্ছে তো আমাদের পরবর্তী টপিকে যদি আমরা চলে যাই, আমাদের কি আছে, এখানে সার্কেল আছে। তো আমরা যদি সার্কেলটা শিখতে চাই, আমাদের এখানে টুলস প্যানেলে এখানে 6 ধরনের সার্কেল আছে। তো প্রথম যেটি আছে সেটি হচ্ছে সেন্টার অ্যান্ড রেডিয়াস। আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, আমরা এখানে একটা সেন্টারটা সিলেক্ট করে দিতে হবে। সেন্টার রেডিয়াস মানে হচ্ছে প্রথমে সেন্টার সিলেক্ট করতে হবে, তারপর এখানে আমাদের রেডিয়াসটা ইনপুট দিতে হবে। আমরা 1 ইঞ্চির একটা সার্কেল তৈরি করব। জাস্ট আমরা 1 লিখে প্রেস করে দিলাম, আমাদের কি হয়ে গেল, একটা 1 ইঞ্চ সার্কেল তৈরি হয়ে গেল। তো আমরা যদি পরবর্তীটাতে যেতে চাই, সেন্টার অ্যান্ড ডায়ামিটার, রেডিয়াস অ্যান্ড ডায়ামিটার, আশা করি আমরা সবাই পার্থক্যটা জানি, সেন্টার রেডিয়াস এবং ডায়ামিটারটা মানে কি। তো আমি যে সেন্টার অ্যান্ড ডায়ামিটার মানে সেন্টারটা আমি চাপ দিব, তারপর হচ্ছে আমি ডায়ামিটারটা প্রেস করব, আমি 3 দিলাম। তো আমার এটা কি, এই যে যেই সার্কেলটা তৈরি হলো এটা কি 3 ডায়ামিটারের একটা সার্কেল তৈরি হলো। তারপরে আমি যদি 2 পয়েন্টে যাই, তো এখানে 2 পয়েন্ট সার্কেল মানে হচ্ছে আমাকে জাস্ট 2টা পয়েন্ট সিলেক্ট করতে হবে, ওই 2টা পয়েন্ট ম্যাক্সিমাম তার সার্কেলটা তৈরি হবে। এখানে আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম। আপনারা বুঝতে পারতেছেন ড্রয়িং করার সময় যে যেইটা লাস্ট পয়েন্ট আমি সিলেক্ট করতেছি এবং প্রথম পয়েন্ট যেটা সিলেক্ট করছি, এই দুইটাকে ঘেঁষেই সর্বোচ্চ সার্কেলটা তৈরি হয়েছে। তো তারপরে যদি আমরা যেতে চাই যে 3 পয়েন্ট সার্কেল, আমি একটু ইরেজ করে দিই, যদি এগুলো আমি একটু ইরেজ করে দিলাম, 3 পয়েন্ট সার্কেল। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যে 3 পয়েন্ট সার্কেলটা সিলেক্ট করলাম, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট নেই, মিডল পয়েন্ট এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে আমি একটা যদি পয়েন্ট নিই, তো 3 পয়েন্ট সার্কেলে কি হলো যে 3টা ম্যাক্সিমাম পয়েন্ট যেটা আমরা সিলেক্ট করছি, 3টা ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে আমাদের সার্কেলটা চলে গিয়েছে। তো তারপরে আমরা যদি যাই এখানে 10 রেডিয়াস মানে হচ্ছে এখানে আমাদের আরেকটা সার্কেল দরকার হবে। সেই ক্ষেত্রে আমরা আগে একটা সার্কেল রেডি করে রাখি এখানে, জাস্ট এখানে। তো এখানে আমাদের 10 রেডিয়াস মানে হচ্ছে কোনো সার্কেলের উপরের উপর যে কোনো পয়েন্টকে ট্যানজেন্ট বলা হয়। মানে এখান থেকে যদি কোনো একটা লাইন এদিক দিয়ে গেল না, যে পয়েন্টটা সিলেক্ট করলো সেটা হচ্ছে কি আমাদের সার্কেলের ওই 10। তো আমরা এখানে এই কমান্ড, এই যে সার্কেলটা দেখছি এটার মানে হচ্ছে 10 রেডিয়াস মানে হচ্ছে 2টা সার্কেল মানে বা সার্কেলের আমাদের 2টা ট্যানজেন্ট সিলেক্ট করে দেওয়ার পর আমরা রেডিয়াসটা দিব। সো আমরা যদি এটা সিলেক্ট করি 10 রেডিয়াসটা, আমরা এখানে একটা ধরি, এখানে একটা ধরি, দিয়ে আমরা যদি সার্কেলটা হচ্ছে 4 দিই, তো আমাদের কি হলো, এই যে পয়েন্টটা, সরি আমি এখানে একটু হয়তো ভুল করেছি, আবার যদি একটু যাই 10 রেডিয়াস, আমি এই পয়েন্টটা ধরলাম আর এই পয়েন্টটা ধরলাম, হ্যাঁ, আমি এখানে 2 দিলাম। এই যে দেখাচ্ছে আমি এই পয়েন্টটার এই যে পয়েন্টটা ধরলাম সেইটাকে এই দুইটাকে ঘেঁষে আমার 2 ইঞ্চির একটা সার্কেল তৈরি হয়ে গেল। পরবর্তীতে কি আছে, ট্যানজেন্ট মানে হচ্ছে 3টা পয়েন্ট সিলেক্ট করবো, সেই 3টাই হবে আমার হচ্ছে কি সার্কেলের সর্বোচ্চ মানে পেরিমিটার। তো আমি যদি এখানে সিলেক্ট করি, এখানে আমি একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা, এই যে 3টা পয়েন্ট সিলেক্ট করলাম সেই 3টাই হচ্ছে কি আমার সর্বোচ্চ পেরিমিটার সার্কেলে। সো এই 6টাই ছিল সার্কেল, বিভিন্নভাবে আমরা সার্কেলগুলো তৈরি করতে পারি। এখন আমি যদি পরবর্তী কমান্ডে চলে যাই, আমাদের আছে হচ্ছে আর্কস একটু যাই, আমাদের অনেক ধরনের আর্কস আছে। তো আমি আর্কস একটা ফাইল রেডি করে রেখেছি, জাস্ট একটা রেক্টেঙ্গল, এখানে আমরা খুব ইজিলি আর্কসগুলো দেখতে পারবো।
এখানে আমাদের কয় ধরনের আর্ট আছে, 2 4 6 8 10 11 ধরনের আর্টস আছে। লাস্টে এটা অ্যাকচুয়ালি আর্টস না কোনো, এটা আমাদের এগুলোরই কন্টিনিউশন করার জন্য এটা তৈরি। সো মূলত আছে হচ্ছে আমাদের 10 ধরনের আর্টস। আমি যদি প্রথমটায় যাই 3 পয়েন্টস আর্টস, মানে হচ্ছে এই আর্টসের জন্য আমাদের 3টা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। সো আমি যদি আবার একটু রিপিট করি, 3টা পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, আমাদের কি হলো, আর্টসটা তৈরি হয়ে গেলো। পরে আছে যেটা স্টার্ট সেন্টার ইন্ট, আমি এটা যদি একটু ইরেজ করে দিই, স্টার্ট সেন্টার ইন্ট। আমরা যখন এই যে কোনো আর্টস বা যে কোনো সার্কেল সিলেক্ট করতে আমাদের যেই মানে ইনস্ট্রাকশন যেটা মানে রিনেম যেটা করা স্টার্ট সেন্টার ইন্ট, আমরা এটা ফলো করতে হবে, তাহলে আমরা ইজিলি যে কোনো আর্ট তৈরি করতে হবে। যেমন আমার স্টার্ট সেন্টার ইন্ট দিতে হবে, স্টার্ট আমার সেন্টারটা যদি এটা হয় আর ইনটা হচ্ছে কি এটা। সো আমি এটা যদি হোল্ড কি এখন চেপে ধরি, আমাদের এটা কি চেঞ্জ হয়ে যাবে ডিরেকশন। হ্যাঁ, আমি আবার যদি আঁকতে যাই, এটা আমাদের স্টার্ট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে কি এখন আমাদের এটা কি এই পাশে আসছে না, আমি জাস্ট কি হোল্ড কিটা চেটে ধরেছিলাম, আমার এটা ওই পাশে চলে গিয়েছিল। আবার হোল্ড কি ছেড়ে দিছি, কন্ট্রোল কিটা ছেড়ে দিয়েছি, তো আমার এটা আবার নিচের দিকে চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি আমরা স্টার্ট সেন্টার ইন্ট এইভাবে হচ্ছে আমরা আরেকটা তৈরি করতে পারি। পরবর্তীতে যেটা আছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। তো স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল আমাদের কি করতে হবে, স্টার্টটা দিতে হবে, সেন্টারটা দিতে হবে, তারপর জাস্ট একটা অ্যাঙ্গেল দিয়ে দিতে হবে, যে অ্যাঙ্গেলে আমাদের আরেকটা তৈরি হবে। সে আমি এখানে এতটুকু দিলাম, আমাদের কি এই আরেকটা তৈরি হয়ে গেল অ্যাঙ্গেল আমাদের ডিজায়ার অ্যাঙ্গেল অনুযায়ী। তো এইখানে যেই আর্টগুলো আছে এই সবগুলো আর কি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে দরকার হয়, কারণ আমাদের এক এক সময় এক এক ধরনের পেরিমিটার দেওয়া থাকে, সেই অনুযায়ী আমাদের আর্টগুলো আঁকতে হয়। সো এইগুলো যখন যেটা আমাদের দরকার হবে সেগুলো আমরা সেভাবে ইউজ করব। আপনারা এগুলো প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে কোনটা কীভাবে কাজ করে। সো এগুলো আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। তারপরবর্তী টপিক যেটা আছে আমাদের ইলিপসিস। হ্যাঁ, ইলিপসিস যদি আমি যাই এখন, আমাদের ইলিপসিসটাতে আমি যদি যাই, আমাদের ইলিপসিস কমান্ডটা এইখানে, এই যে আমাদের ইলিপসিস, হ্যাঁ ইলিপসিস আর্ক। তো আমি জাস্ট যদি ইলিপসিস আর্কে এখানে প্রেস করে দেই, ইলিপসিস আমি আমাদের একটা ফাইল রেডি করা আছে এখানে। আমাদের ইলিপসিস হচ্ছে 3 ধরনের ইলিপসিস আছে, একটা সেন্টার, একটা হচ্ছে অ্যাক্সিস ইন্ট, আর একটা ইলিপ। এখন আমরা পরবর্তী টপিকে যদি যাই, ইলিপসিস। আমাদের ইলিপস এখানে এই যে কমান্ডটা এখানে আছে, আমাদের 3 ধরনের ইলিপস আছে, সেন্টার, অ্যাক্সিস ইন্ট আর ইলিপটিক্যাল আর্ক। তো আমি যদি সেন্টারে জাস্ট ক্লিক করি, এখানে আমাদের সেন্টারটা ডিফাইন করে দিতে হবে, তারপর হচ্ছে ইনটা ডিফাইন করে দিতে হবে, তো তারপরে লাস্ট আরেকটা পয়েন্ট ডিফাইন করে দিতে হবে। তো তাহলে আমাদের কি ইলিপসটা তৈরি হয়ে গেল। তো ইলিপস আমাদের আরেকটা যেটা পরবর্তী যেটা আছে এখানে, যে আমরা যে এখানে প্রেস করি অ্যাক্সিস অ্যান্ড ইন্ট, হ্যাঁ আমাদের 3টা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। আমরা যদি প্রথমে এই অ্যাক্সিসটা সিলেক্ট করি, তারপর আমরা হচ্ছে 2টা ইন্ট সিলেক্ট করে দিব। হ্যাঁ সরি, এখানে আমরা প্রথমে অ্যাক্সিসটা সিলেক্ট করব, হ্যাঁ তারপর হচ্ছে আমরা ইন্টটা সিলেক্ট করব। মানে হচ্ছে প্রথমে আমাদের যে অ্যাক্সিস বরাবরটা হবে সেই লাইনের 2টা প্রান্ত আমরা কি করে দেব, সিলেক্ট করে দেব। এখান থেকে এইখানে একটা, এখানে একটা, আমার অ্যাক্সিসটা সিলেক্ট হয়ে গেল, তারপর হচ্ছে আমার ইনটা আমি সিলেক্ট করে দিলাম। সো এখানে দেখা যাচ্ছে যেটা আগেরটা আর এটা প্রিটি মাচ সিমিলার দেখা যাচ্ছে, বাট আমাদের এই দুইটার বেসিক ডিফারেন্সটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এটা অ্যাপ্লিকেশনে যাব, কারণ এক একটা ইউজের উপরে আমাদের এক একটা পেরিমিটার এক এক ধরনের, তো আমরা সেই অনুযায়ী এগুলো ইউজ করব। তো আরেকটা যেটা বিষয় আমাদের হচ্ছে পরবর্তী যদি আর্কটা আমরা যাই, তাহলে আমরা ওই বিষয়টা পাবো এখানে, যে ইলিপটিক্যাল আর্ক। হ্যাঁ, আমরা যদি এখানে এটা ডিলিট করে দিই, ইলিপটিক্যাল আর্কে চলে যাই, ইলিপটিক্যাল আর্ক। তো আমি এখানে 2টা পয়েন্ট জাস্ট সিলেক্ট করব। হ্যাঁ, তো আমাদের সেই অনুযায়ী আমাদের 2টা পয়েন্ট জাস্ট আমরা সিলেক্ট করব এখানে, আমাদের সেই অনুযায়ী আর্কটা চলে দেখা যাচ্ছে কি আমাদের এই যে আমাদের এই আর্কটা এবং আগের আর্কটা যেটা যে অ্যাক্সিস ইন্ট যেটা ছিল, আমরা এই 2টা পয়েন্ট সিলেক্ট করে জাস্ট ইন্ট করে দিতাম, চলে আসতো আরেকটা। আর সেমভাবে আমাদের এইটাও সেম দেখা যাচ্ছে যে আমরা 2টা পয়েন্ট সিলেক্ট করতেছি, তারপর আমরা এখানে দিচ্ছি, সেই অনুযায়ী আমাদের কি আরেকটা তৈরি হয়ে গেল।
বাট এখানে আমাদের অ্যাঙ্গেল আমরা সে করে দিতে পারবো। সে আমরা অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি দিই, আমাদের এটা কি হয়ে গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা চলে আসছে। তো এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, আমাদের এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ এই আর্কটা তৈরি হয়, যে আমরা এদিকে যাচ্ছি আর আর্কটা বাড়তেছে। আমরা জানি কি ঘড়ির কাঁটা কি ডান দিকে ঘুরে, বাট আমাদের আর্কটা যাচ্ছে কি বাম দিকে, দ্যাটস ওয়াই এটাকে এন্টি ক্লকওয়াইজ আর্ক বলা হয়। তো আমাদের যতটুকু আমাদের আর্ক দরকার হচ্ছে আমরা ততটুকু সেই অনুযায়ী নিয়ে নিতে পারবো। তো প্রথমটার সাথে এটার এই পার্থক্য যে আমরা এই আর্কটা আমাদের অ্যাঙ্গেল অনুযায়ী যতটুকু দরকার ততটুকু আমরা করে নিতে পারবো। সো এটাই ছিল আর্ক। তারপরে আমরা যদি এটাই ছিল এটাই ছিল আমাদের ইলিপসেসের লাস্ট যে ইলিপ্টিক্যাল আর্ক, যেটা ওয়ান কাইন্ড অফ আর্কের মতো এটা, বাট এটা আমাদের ইলিপসের মতো করে আর্ক যখন তৈরি করতে হবে তখন আমরা এই কাজটা করে থাকবো। তো আমি যদি এখন পরবর্তী টপিকে যাই, রেক্টেঙ্গেল, আমাদের পরবর্তী টপিকটা সম্ভবত রেক্টেঙ্গেলে যদি আমরা যাই, তো রেক্টেঙ্গেলের জন্য আমি জাস্ট এগুলো একটু ডিলিট করে দিই, যদি একটু রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেল আমরা কীভাবে করতে পারি, আমাদের যদি আমি আবার একটু শুরু থেকে যদি আসি, রেক্টেঙ্গেল এখানে আমরা চাপ দিলাম, আমাদের এখানে কি চলে আসলো, স্পেসিফাই দ্য ফার্স্ট কর্নার পয়েন্ট। তো আমাদের প্রথম কর্নার পয়েন্টটা শুরু করতে বললো, তো আমরা শুরু করলাম। তো আমরা এরপরে কি জাস্ট হচ্ছে ডাইমেনশনগুলো দিলেই আমাদের আমাদের ডিজায়ার পেরিমিটার অনুযায়ী রেক্টেঙ্গেলটা চলে আসবে। আমরা জাস্ট এতটুকু এখানে রাখলাম যে সিম্পলি একটা রেক্টেঙ্গেল তৈরি করার জন্য। আমি যদি এখন আবার আমাদের লাইন কমান্ড যেটা এর আগে করেছিলাম, যে কয়েকভাবে, যে অরিজিন থেকে একভাবে করা যায়, আউট অফ অরিজিন যেভাবে করা যায়, তো রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও সেম জিনিসটা এখানে আমরা করতে পারি। যদি আমরা অরিজিনের এখানে যদি আমরা পয়েন্টটা সিলেক্ট করে দিই, অরিজিনের পয়েন্টটা কী ছিল 0,0, তো আমাদের কী হয়ে গেলো, যে অরিজিন থেকে সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কি করব, এখানে 10 অ্যাড দিয়ে তারপর 10,20,10 দিব। তাহলে আমার কী হবে, এক্স অ্যাক্সিসের দিকে 20 যাবে, ওয়াই অ্যাক্সিসের দিকে 10 যাবে। তো আমাদের কি হলো, এই যে এক্স অ্যাক্সিসের দিকে 20, ওয়াই অ্যাক্সিসে 10 এটা তৈরি হয়ে গেল। তো আমরা এই অরিজিনের বাইরেও এই কাজটা করতে পারি। সেটা কীভাবে, সেম আগেরভাবে আমরা যে কোনো পয়েন্টে যদি নেই, @ দিয়ে 20,10 দিয়ে দিব, এখানে আমাদের রেক্টেঙ্গেল চলে আসলো। তো আমাদের রেক্টেঙ্গেলে আরও কয়েকটা অপশন আছে। এখানে যদি আমরা যাই, এই যে এখানে দেখা যাচ্ছে কি চ্যামফার, এলিভেশন, ফিলেট, থিকনেস, উইথ। আমি যদি জাস্ট চ্যামফারটা সিলেক্ট করি, 1 দিলাম, চ্যামফারের আমরা এখন বুঝতে পারবো অ্যাকচুয়ালি চ্যামফারটার মানেটা কি বোঝাচ্ছে। আমি যদি সেকেন্ড পয়েন্টে স্পেসিফাই করে দিই চ্যামফারের, তো এখন আমরা যদি একটা আঁকি, দেখেন কি আগের আমাদের রেক্টেঙ্গলটা কীরকম ছিল আর এখনকার রেক্টেঙ্গলের কোণাগুলো কীরকম হয়েছে, এগুলোকে চ্যামফার্ড বলা হয়। আমি যদি আবার একটু রিডিফাইন করতে চাই, যে চ্যামফার্ডে যাব, আমাদের এখানে কি 1 আমরা ইনপুট দিয়েছিলাম, এটাকে 0 বানিয়ে দিব। এবং এর আগেরটা কী ছিল, আমি জাস্ট একটা র্যান্ডম পয়েন্ট সিলেক্ট করেছিলাম, যার জন্য 1.94 এখানে আছে, এটাকে আমি 0 করে দিব। তাহলে আমাদের কি আবার আগের রেক্টেঙ্গলে চলে আসবে। তো চ্যামফার এই জিনিসগুলো কোথায় মানে ইউজ করা হয়, কতটা ডিটেলসে আমরা সামনে আমাদের যে রিয়েল প্রজেক্টের কাজ আছে সেটাতে আমরা দেখতে পারবো। তো আমি রেক্টেঙ্গলে আরেকটা অপশন আছে, সেটা যদি দেখতে চাই, সেখানে হচ্ছে ফিলেট একটা অপশন আছে। আমি এখানে ফিলেটটা যদি সিলেক্ট করি, আমার এখানে কি স্পেসিফাই ফিলেট রেডিয়াসটা যদি আমরা 2 দিই, 2 দিয়ে ইন্টার দিলাম, আমি যদি এবার একটা ফিলেট তৈরি করতে, মানে রেক্টেঙ্গল তৈরি করতে, দেখা যাবে তার কোণাগুলো কীরকম বাঁকা হয়ে গেছে, এটাকেই বলা হয় ফিলেট। তো ফিলেটেরও আমাদের ব্যবহার আছে, এগুলো আমরা সামনের রিয়েল প্রজেক্টের যে ইয়েটা হবে সেখানে আমরা দেখতে পারবো। তো আমি যদি এটাকে রিসেট করতে যাই, রেক্টেঙ্গল কমান্ডটাকে, আমি জাস্ট ফিলেটে যাব, এটা যে 2টা আমরা ইনপুট দিয়েছিলাম এটাকে 0 করে এন্টার দিয়ে দেবো, এটা আমাদের শেষ হয়ে যাবে, আমাদের ডিফল্ট যেই সিস্টেম সেটাতে চলে আসবে। এখন আমাদের রেক্টেঙ্গুলে আরেকটা অপশন যেটা আছে, সেটাতে যদি আমি যাই থিকনেস বা উইথ, এই দুইটা প্রিটি মাচ সিমিলার। আমি জাস্ট উইথটা দেখাচ্ছি। এখন উইথটা আমি যদি এখানে 5 ইউনিটস যাই, যদি আমাদের হচ্ছে থিকনেস, আমাদের এই যে রেক্টেঙ্গুলারের যে লাইনের যে থিকনেসটা সেটা বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন আগের লাইনের থিকনেসটা কতটা চিকন ছিল, এখন এটা কতটা মোটা হয়ে গেছে আমরা উইথটা ইনপুট দেওয়ার পর। তো এটা জাস্ট এরকম করা যায়। তো আমরা এটাকে জাস্ট এখন রিসেট করে নিই রেক্টেঙ্গল কমান্ডটাকে। আমি জাস্ট আবার সেমভাবে উইথটা যাব, আমি যে 5টা ইনপুট দিয়েছিলাম সেটাকে 0 দিয়ে এন্টার দিয়ে শেষ করে দেবো, এটা আমাদের আগের মতো অর্ডিনারি রেক্টেঙ্গল চলে আসবে। তো
তো এই ছিল প্রিটি মাচ আমাদের রেক্টেঙ্গল সিস্টেম। আমি যদি পরবর্তী টপিকটা এখন যাই, সেটা হচ্ছে পলিগনস। তো পলিগনসটা এখানে আমাদের কিভাবে কাজ করে। একটা পলিগনস হচ্ছে সর্বনিম্ন 3টি বাহু দিয়ে তৈরি হতে পারে এবং সর্বোচ্চ একটা সার্কেলের মতো যেতে পারে। একটা সার্কেলে সর্বোচ্চ পলিগন থাকে এবং সর্বনিম্ন পলিগন হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, যেটাকে আমি বললাম। তো আমি যদি এখানে পলিগন যাই, তো এখানে দেখা যাচ্ছে কি পলিগন কমান্ড দেওয়ার পর এখানে পলিগন ইন্টার নাম্বার অফ সাইডস বাই ডিফল্ট এখানে 4 দেওয়া। আমি যদি এখানে 7 বা 7 দিই, যদি ইন্টার দেই, আমার এখানে কি চলে আসছে যে আমাদের 7টা বাহু তৈরি হবে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ আমরা 7 ইনপুট দিয়েছি। স্পেসিফাই সেন্টার অফ পলিগন, তো আমরা যদি সেন্টারটা জাস্ট এক জায়গায় র্যান্ডমলি দিলাম। তারপর কি হলো ইন্টার অ্যান্ড অপশন ইনস্ক্রাইবড ইন সার্কেল, আর একটা হচ্ছে সার্কামফারেন্স বি অ্যাবাউট সার্কেল, এটা আমরা পরে আসবো। আমরা এইখানে জাস্ট ইনস্ক্রাইবড ইন সার্কেল যদি দেই, তো আমাদের এটা হচ্ছে সার্কেলের মধ্যে তৈরি হবে। আর একটা যদি আমরা সার্কামফারেন্সড ইন সার্কেল বা আউট সার্কেল দিই, তাহলে এটা আমাদের সার্কেলের বাইরে তৈরি হবে। তো আমি যদি একটা সার্কেল আগে থেকে রেডি করে রাখি, আমি একটা সার্কেল রেডি করে রাখলাম, সেটুক সার্কেল। তো আমি এবার হচ্ছে পলিগন কমান্ডের মধ্যে চলে যাই। আমাদের এই যে এই বৃত্তের যে সার্কেল, সেটা হচ্ছে আমাদের কি সার্কেল হবে। একটু সিলেক্ট করে রাখি এটা। তো বৃত্তের যে সার্কেলটা, সেটাই আমাদের কি সার্কেলের যে মধ্যবিন্দুটা, সেটাই আমাদের হচ্ছে পলিগনের সেন্টারটা। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। আগে নাম্বার অফ সাইজটা আমরা আগে 7 যেরকম দিয়েছিলাম 7 দিলাম। তারপরে যে আমরা এই পয়েন্টটা কি সেন্টারটা দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইনস্ক্রাইবড ইন সার্কেল না সার্কামফারেন্স অ্যাবাউট সার্কেল, আমরা যদি প্রথমটা সিলেক্ট করি, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের এই যে সার্কেলের মধ্যে তৈরি হলো। হ্যাঁ, আবার আমি যদি আবার পলি কমান্ডের মধ্যে যাই, আমরা পলি কমান্ডে গেলাম, 7 ইনপুট দিলাম, তারপর হচ্ছে সেন্টারটা স্পেসিফাই করে দিলাম। তারপর আমরা এবার দিব হচ্ছে সার্কামফারেন্স অ্যাবাউট সার্কেল। এবার যদি আমি এটাকে দেই, দেখা যাচ্ছে কি আগেরটা তৈরি হয়েছে কি সার্কেলের ভিতরে, হ্যাঁ, আর পরেরটা তৈরি হচ্ছে কি সার্কেলের বাইরে। তো এই দুইটাই হচ্ছে আমাদের পলিগনের সিস্টেম। এই দুইটাই আমাদের হচ্ছে কি বিভিন্ন কাজে দরকার হয়। এগুলো আমরা ইন ফিউচার কোর্সে আমরা আরও ডিটেলস জানতে পারবো। তো পরবর্তী যে আমাদের যেটা আছে টপিকে, সেটা হচ্ছে পলিলাইন অ্যান্ড স্প্লাইলাইন। তো পলিলাইন স্প্লাইন লাইন আমরা যদি দেখি এখান থেকে, আমি জাস্ট একটা ড্রয়িং এখান থেকে তো নিলাম। পলিলাইন অ্যান্ড স্প্লাইলাইন আমরা পাবো এখান থেকে। এখানে কী দেওয়া আছে, স্প্লাইলাইন ফিট এবং আরেকটা কী দেওয়া স্প্লাইলাইন কার্ভেচার। হ্যাঁ, তো আমি স্প্লাইলাইন ফিটটা যদি নিই এখান থেকে, এখানে স্প্লাইলাইন জাস্ট র্যান্ডমলি কিছু লাইন যদি নেই, দেখা যাচ্ছে কি আমাদের একটা র্যান্ডম শেপ তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি স্প্লাইলাইনটা দরকার হয় আমাদের অর্গানিক শেপ তৈরি করতে। এখন অনেক জিজ্ঞেস করতে পারেন অর্গানিক শেপটা কী জিনিস। হ্যাঁ, অর্গানিক শেপ হচ্ছে, আমরা যদি জাস্ট একটু গুগলে সার্চ করি হোয়াট ইজ অর্গানিক শেপ, তো অর্গানিক শেপ আপনারা মনে হয় বুঝতে পারতেছেন। অর্গানিক শেপ যে আমরা জাস্ট এই ছবিটা যদি দেখি, এখানে কি এক একটা বিভিন্ন ধরনের সাইজ, যেগুলো কোনো ডিফাইন করা যায় না, কোনো রেক্টেঙ্গল বা স্কোয়ার ট্রায়াঙ্গেল, এগুলো তো আমরা কিছু বলতে পারি না। সেগুলো হচ্ছে অর্গানিক শেপ। আঁকাবাঁকা শেপ যেটা অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে অর্গানিক শেপ। তো আমরা অর্গানিক শেপ তৈরি করার জন্য আমাদের এই স্প্লাই লাইনটা খুবই দরকারি। তো আমি যদি এখানে একটু সিলেক্ট করি, দেখা যাবে যে কি আমাদের যেই পয়েন্টগুলো আমরা সিলেক্ট করছি, সেই পয়েন্টগুলোতে কি আমাদের এক একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে, যে আমরা যেন মানে আমাদের যে শেপটা তৈরি হয়েছে সেটাকে একটু মডিফাই করতে পারি, মডিফাই করা যায়। তো এটা একটা গেল। আমাদের আরেকটা যেটা স্প্লাইন লাইন যেটা ছিল, আমি বললাম যে স্প্লাইন লাইন সিভি কার্ভেচার, এটাতে যদি আমি চাই, আমি এবার আবার একটু যদি পলি লাইন আঁকি এখানে কিছু, দেখা এই আগেরটার সাথে এটার পার্থক্যটা কি আমরা এখনই বুঝতে পারবো। জাস্ট এন্টার দিয়ে শেষ করে দিলাম। এখন আমি এটাকে যদি একটু সিলেক্ট করি, এটাকেও একটু আমি সিলেক্ট করলাম, তো দেখা যাচ্ছে আমি আগেরটার যে পয়েন্টগুলো সিলেক্ট করেছিলাম সেখানেই এই পয়েন্টটা তৈরি হয়েছে। যে আমি যদি এটাকে চেঞ্জ করি, দেখা যাচ্ছে এটা পুরো শেপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে।
বাট আমাদের এই কার্ভেচার যেটা, সেটাতে হচ্ছে কি কার্ভেচারটা শুধু আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এইখানে পয়েন্টটা তৈরি হয়েছে, আমি জাস্ট এই কার্ভেচারটা আপ ডাউন করতে পারবো। আর আগেরটা কি ছিল, আমাদের পুরো লাইনটাই কি চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এই দুইটার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আমরা যে কোনো স্পাইরাল লাইনকে আমরা দুইটার যে কোনো একটাকে কনভার্ট করতে হবে। সিম্পলি এই যে একটা অ্যারো কি দেখা যাচ্ছে এখানে, আমরা জাস্ট কন্ট্রোল ভার্টিক্স দিব, তখন এটা ওই আমাদের যে আগে এই সিস্টেম যেটা সেটার মতো হয়ে গেল। আবার সেমভাবে আমরা এটাকেও চেঞ্জ করতে পারবো। এখানে জাস্ট এই সিম্পল এই যে অ্যারো কি যেটা, সেখানে চাপ দিয়ে ফিটে চাপ দেবো, আমার ওটার মতো তৈরি হয়ে যাবে। সো আমরা এইভাবে এই স্প্লাইন লাইনগুলো তৈরি করতে পারি এবং একটা থেকে আরেকটা সুইচ করতে পারি। তো আমাদের পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে পয়েন্টস অ্যান্ড রিভিশন ক্লাউডস। তো আমাদের পয়েন্টসটা আমি যদি যাই, এখানে আমাদের একটা ফাইল রেডি করা আছে, এখানে আমি পয়েন্টসটা একটু প্র্যাকটিস করব। জাস্ট আমি পয়েন্ট যদি লিখি, পয়েন্ট কমান্ড ইন্টার দিয়ে দিলাম, আমার পয়েন্টটা চালু হয়ে গেলো। জাস্ট পয়েন্ট মানে কি একটা বিন্দু, আমি জাস্ট করে দিলাম, পয়েন্ট তৈরি হয়ে গেলো, আবার দিলাম, পয়েন্ট হয়ে গেলো। তো এই পয়েন্টগুলো কি ভিজিবল দেখা যাচ্ছে না, তো আমরা এগুলো পয়েন্টগুলোর টাইপগুলো চেঞ্জ করতে হয়। জাস্ট কি লিখবো, পি টাইপ লিখবো, তাহলে চলে আসবে পি টাইপ লিখবো, আমাদের পয়েন্টের টাইপগুলো চলে আসবে। বাই ডিফল্ট আমাদের এটা সিলেক্ট করা আছে। আমরা যদি এখন এটা সিলেক্ট করে দিই, আর এই যে এটার যে সাইজ আমরা চেঞ্জ করতে পারবো, এছাড়া অন্যান্য প্যারামিটারগুলো বর্তমানে চেঞ্জ করার দরকার নেই, আমরা এগুলো সামনে দেখবো। তো এই যে আমাদের কি পয়েন্ট টাইপটা কী হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেলো। এইভাবে আমরা আমাদের যে কোনো পয়েন্ট টাইপগুলো যেটা আমাদের সুবিধা অনুযায়ী যেটা দরকার সেটা আমরা নিতে পারবো। তো এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি অ্যানোটেশনের কাজে ব্যবহার করে। পয়েন্টস অ্যান্ড রিভিশন ক্লাউজ দুইটা জিনিসই আমাদের অ্যানোটেশনের কাজে বেশি দরকারি। হ্যাঁ, তো এর পরবর্তী যেটা, আমি যদি রিভিশন ক্লাউড যাই, আমরা সিম্পলি ড্র প্যানেলে যাব। ড্র প্যানেলে গেলে এই যে অপশনটা, এইখানে আমরা যদি আমাদের কমান্ড প্যানেলে যদি লিখি রেফ ক্লাউড, তাও আমাদের এই কমান্ডটা চালু হয়ে যায়, বা এটা। সো আমার মনে হয় এই কমান্ডটা একটু বড়, সো একটা ড্র প্যানেল থেকে সিলেক্ট করাটা ইজি হবে। তো জাস্ট আমরা এখানে যে চাপ দিই ড্রপ ডাউন মেনুতে একটা, তো এখানে তিনটা অপশন দেখা যায়, রেক্টেঙ্গুলার, পলিগোনাল অ্যান্ড ফ্রি হ্যান্ড। এই তিনটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে পারি, তিনটা যে কোনো একটা, বা আমরা এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে এখান থেকেও আমাদের এই তিনটা অপশনই আবার আসবে, রেক্টেঙ্গুলার, পলিগোনাল, ফ্রি হ্যান্ড। তো আমরা তিনটা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আরেকটা, এখন আমরা যদি রেক্টেঙ্গুলার সিলেক্ট করে দিই, তো আমাদের এটা কী হবে, একটা রেক্টেঙ্গল হবে, আমরা এরকম একটা রেক্টেঙ্গল হবে। এখানে যে আর্কগুলো আছে, এগুলো লেন্থগুলো খুবই ছোট, তো এটা যদি আমরা বড় করতে চাই, আমরা কমান্ডটা আবার কী করব, ড্র প্যানেল যাব, এখানে চাপ দিব। তো আমাদের কি হবে, এখন আমরা কী করবো, আর্ক লেন্থটা একটু সেট করে দেবো। মিনিমাম আর্ক লেন্থ হচ্ছে 0.5, আমরা এখানে সে 2 দিয়ে দিলাম, এন্টার। আর ম্যাক্সিমাম এখানে আমরা যদি সে 6 দিই, তো আমাদের আর্ক লেন্থটা কী হয়ে গেলো, ইনক্রিজ হয়ে গেলো। এখন যদি আমরা একটা পয়েন্ট ক্লাউড আঁকি, এখন কি দেখা যাচ্ছে, আমাদের আগের থেকে এটা কি এখন এগুলো একটু কি বড় হয়ে গেছে। তো আমাদের পয়েন্ট ক্লাউডে আরও যেই দুটো অপশন আছে, আমরা যদি এগুলো একটু দেখতে যাই, আমাদেরকে পলিগোনাল যেটা আছে, পলিগোনাল লাইন তো আমরা অলরেডি দেখলাম যে পলিগোনাল লাইনগুলো কীরকম অ্যাকচুয়ালি। তো পলিগোনাল আমরা সিলেক্ট করে আমরা কীভাবে সুন্দর করে কাজটা করতে পারি, আমরা যদি সেইভাবে সিলেক্ট করি, এভাবে একটা প্রেস করলাম, এভাবে একটা প্রেস করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম। তো আমরা পলিগোনালতে যে আমাদের সুবিধা অনুযায়ী এন্টার প্রেস করে কমান্ডটা শেষ করতে হবে। তো আমার পলিগোনালতে আমরা আমাদের সুবিধা অনুযায়ী অ্যানোটেশনগুলো করতে হবে। এগুলো অ্যানোটেশনের জন্য খুবই প্রয়োজনীয়। এগুলো আমরা সামনে আমাদের লাইভ প্রজেক্ট যেটা আমরা কাজ করবো অ্যাকচুয়ালি, সেগুলোতে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। তো রিভিশন ক্লাউডের লাস্ট আরেকটা যেটা আছে ফ্রি হ্যান্ড, এটা আমরা জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের মতো যেতে হবে। জাস্ট আমরা যেদিক দিয়ে যাবো, সেদিক দিয়ে এই রিভিশন ক্লাউডটা তৈরি হয়ে যাবে। আমরা জাস্ট গিয়ে এইটা ক্রস করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে, এটা আরও ইজি টু হ্যান্ডেল। তো রিভিশন ক্লাউডে এই বিষয় ছিল, আর পয়েন্টের এই বিষয় ছিল, এগুলো আমাদের অ্যানোটেশনের জন্য খুব দরকারি। তো আমি যদি এখন পরবর্তী টপিকে যদি যাই, আমাদের এই আজকের ক্লাসের শেষ টপিক যেটা, আমাদের আজকের ক্লাসের শেষ টপিক যেটা কনস্ট্রাকশন লাইন অ্যান্ড রে। তো কনস্ট্রাকশন লাইন অ্যান্ড রে আমি জাস্ট এগুলোকে একটু ডিলিট করে দিই। যদি আমি এই যে আমাদের স্যাম্পল ডেমো ফাইল যেগুলো, ওগুলো আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। তো কনস্ট্রাকশন লাইনটা আমরা কীভাবে করতে পারি, এই যে আমাদের কী চলে আসছে কনস্ট্রাকশন লাইন, বা আমরা যদি এক্স লাইনও লিখি, আমাদের এই যে এক্স লাইনও যদি লিখি, আমাদের কি কনস্ট্রাকশন লাইনটা চলে আসবে। আমরা এখন জাস্ট সিম্পলি একটা পয়েন্ট ক্লিক করব, তারপর ডিরেকশনটা দিব, কোন ডিরেকশনে আমাদের কনস্ট্রাকশন লাইনটা তৈরি হবে। এই যে আমাদের এই ডিরেকশনে কনস্ট্রাকশন লাইনটা তৈরি হয়ে গেলো। আবার আমরা এই ডিরেকশন দিলাম, এই ডিরেকশনে একটা কনস্ট্রাকশন লাইনটা তৈরি হলো। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন লাইনটা কি, কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে একটা ইনফিনিট লাইন,
যেটা হচ্ছে আমাদের ড্রয়িংয়ের শেষটা আমরা এই লাইনের শেষটা আমরা খুঁজে পাবো না। এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক কাজে দরকার হয়, ওয়াল তৈরি করতে দরকার হয়, মানে এগুলো দিয়ে খুব দ্রুত আমরা হচ্ছে ওয়াল, তারপরে হচ্ছে বিভিন্ন সেন্টার লাইন এগুলো করতে পারি এই কনস্ট্রাকশন লাইন দিয়ে। আরেকটা যেটা আছে যে রে, কনস্ট্রাকশন রে, এই যেটা এখানে যেটা রে, আমরা যে সিম্পলি যদি রে লিখে এন্টার দিয়ে আমাদের রে কমান্ড চালু হয়ে যাবে, বা আমরা এখানে যদি ক্লিক করি রেটা চলে আসবে। রেটা কি? রেটা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন লাইনের মধ্যে আরেকটা জিনিস, এটা জাস্ট একদিকে থাকে, যেটা আমরা কি যে কোনো একদিকে নিতে পারছি, যে কোনো একটা ডিরেকশনে। আর কনস্ট্রাকশন লাইনটা কি ছিল? দুইটা ডিরেকশন, এই মানে আমি এক ডিরেকশন নিচ্ছি, এটা দুই পাশেই তৈরি হয়ে গেছে, বাট রেটা জাস্ট কি হবে? একটা ডিরেকশন হবে। রেটাও আমাদের বিভিন্ন কাজে দরকার হয়। আমরা জাস্ট এইখানে যদি সিম্পলি একটু হুভার করি, দেখা যাচ্ছে কি রের একটা যে ইয়েটা আমাদের সিঁড়ির হচ্ছে বিভিন্ন থ্রেড ড্রয়িং করতে, বিভিন্ন এলিভেশন ড্রয়িং করতে এই কমান্ডটা দরকারি হয়। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কাভার করলাম ড্রয়িংয়ে যে আমরা লাইনগুলো যে ইউজ করা হয় বিভিন্ন ধরনের সবগুলো লাইন এখানে আমরা আজকে দেখলাম। বিভিন্ন ধরনের সার্কেল দেখলাম, আর্কস দেখলাম, ইলিপসিস দেখলাম, স্পাই লাইন দেখলাম। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।